একটা সেকশন এবং পৃথিবীর ভিতরে কি কি আছে। সো আমরা সেভাবে এখন প্রিন্সিপাল জোনস অফ দ্য আর্থ দেখবো। প্রথমে দেখো এখানে যে ডায়াগ্রামটার কথা বলা আছে সেটা আমরা গতদিন দেখেছি। বেসিক্যালি জোনস অফ দ্য আর্থ ভাগ করা আছে অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, atmosphere, hydrosphere, lithosphere, or geosphere. Let us see what are these. Atmosphere. It is the gaseous envelope encircling the earth. অর্থাৎ পৃথিবী যে গোলকটা তার চারপাশে একটা গ্যাসের কুণ্ডলী আছে, যেই যেই লেয়ারের মধ্যে ডিস্ট্রিবিউশন অফ হিট, প্রেশার অ্যান্ড ওয়াটার ভেপার, এগুলো পৃথিবীতে যে ওয়েদার এবং ক্লাইমেট সেগুলোকে গভর্ন করে। অর্থাৎ এই যে গ্যাসের এনভেলপ, এই যে গ্যাসের আচ্ছাদন পৃথিবীর চারপাশে ঘিরে আছে, এই লেয়ারের মধ্যেই হিট, প্রেশার এবং ওয়াটার ভেপার চেঞ্জ হয়, এবং এই লেয়ারের মধ্যে এগুলো চেঞ্জ হওয়ার কারণেই ওয়েদার চেঞ্জ হয়। যেরকম আজকের বৃষ্টি হচ্ছে, অন্যদিন সানি, কোনোদিন নিম্নচাপ, কোনোদিন উচ্চচাপ, এরকম যে প্রেশার, হিট বা এগুলোর যে চেঞ্জ, সেগুলো হচ্ছে এই বলয়ের মধ্যে, এই জোনের মধ্যে। অর্থাৎ পৃথিবী থেকে যদি আমরা সারফেস থেকে ভার্টিক্যালি উপরের দিকে উঠি, তাহলে সে একটা সার্টেন হাইট পর্যন্ত এই লেয়ারটা বিস্তৃত, এবং এটাকে বলে অ্যাটমসফিয়ার। এবং অ্যাটমসফিয়ারিক লেয়ারের মধ্যে হিট, প্রেশার, ওয়াটার ভেপার এগুলো চেঞ্জ হয় বলেই একদিকে যেরকম ওয়েদার চেঞ্জ হয়, অন্যদিকে ক্লাইমেট চেঞ্জ হয়। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এখন ক্লাইমেট চেঞ্জ সারা পৃথিবী জুড়ে একটা খুব বড় ইস্যু, এবং এটা এই অ্যাটমসফিয়ারিক জোনের মধ্যেই হয়। এরপরে হলো হাইড্রোস্ফিয়ার। অ্যাটমসফিয়ার ছিল দ্য এনভেলপ অফ গ্যাস, বাট হাইড্রো, দ্য প্রিফিক্স মিনস ওয়াটার। সো দিস ইজ দ্য এনভেলপ which has water in it and it exists on the solid earth, অর্থাৎ আর্থ সারফেসের উপরেই আছে। যেমন পৃথিবীর উপরে আমরা জানি যে 7টা মহাদেশ আছে, এবং তার বাইরে যা আছে সেটা হলো পানি। এই পানির মধ্যে যা যা আছে সেটা হলো রিভার, লেক, ওশান, এগুলো সব হচ্ছে হাইড্রোস্ফিয়ারের মধ্যে। এরপরে হচ্ছে দ্য সলিড আর্থ। সো এই পর্যন্ত আমরা যে দুটা দেখলাম, একটা হলো এনভেলপ অফ গ্যাস, আর একটা হলো কন্টেইনিং লেয়ার অর সারফেস কন্টেইনিং ওয়াটার, আর থার্ডটা হচ্ছে দ্য সলিড আর্থ, অর্থাৎ যেই আর্থের ক্রস সেকশন আমরা গতদিন দেখেছিলাম। এটার মধ্যে 3টা ডিস্টিংক্ট ডিভিশন আছে। যেমন একদম বাইরের যে লেয়ারটা ছিল, তোমাদের মনে আছে যে অ্যাজ ইফ দ্য স্কিন অফ দ্য আর্থ, সেটা ছিল ক্রাস্ট, সো উইচ এক্সটেন্ডস 16 to 40 কিলোমিটার, ইটস কিলোমিটার, and it is thickness because it is the outer layer. So this is expressed in terms of unit of length এবং thickness. এর ভেতরে যেটা আছে সেটাকে বলা হয় ম্যান্টল, সেটাও হচ্ছে thickness, কারণ এই লেয়ারটা হচ্ছে ক্রাস্টের ঠিক পরে 2900 কিলোমিটার থিক একটা লেয়ার, এবং এটা এর ভেতরে এই ডিস্টেন্স পর্যন্ত যায়। এরপরে একদম ভেতরে যে পার্টটা আছে সেটাকে বলা হয় কোর। অর্থাৎ এই কোর হচ্ছে সেই পার্ট অফ দ্য আর্থ যা সেন্টারকে রিটেইন করে। কিন্তু এই কোরের মধ্যে 2টা পার্ট আছে, একটা হলো একদম সেন্ট্রাল পার্ট, যেটাকে আমরা বলি সলিড জোন কল কোর, যেটা দেখো 1300 কিলোমিটার রেডিয়াস। কারণ এখানে রেডিয়াস এই জন্যই বলা হচ্ছে, কারণ এই সেন্ট্রাল জোনটার সেন্ট্রালকে, এই আর্থের যে সেন্টার সেটাকে রিটেইন করে, এই জন্য এটাকে রেডিয়াস বলা হচ্ছে। এই একদম সেন্ট্রাল কোরের বাইরে একটা আউটার কোর আছে, যেটার ডেপথটাকে থিকনেস হিসেবে বলা হচ্ছে, এবং দ্যাট ইজ 2200 কিলোমিটার। সো টোটাল যদি আমরা যোগ করি, তাহলে রেডিয়াস অফ দ্য আর্থ which extends from the center retaining the core up to the outer surface of crust, this is 6400 kilometer, this is equivalent mile, এবং এটার ডায়াগ্রাম আমরা লাস্ট দিন কিন্তু দেখেছিলাম, so I don't repeat it, that exists in the handout. দেখো এখানে ওয়াটার এবং গ্যাসের লেয়ার আমরা দেখলাম, সলিড আর্থ দেখলাম, then the only part left is the biosphere. The term, the prefix bio means life. So this is the zone on the earth within which the lives exist. অর্থাৎ
এইখানে পৃথিবীতে যত জীবিত প্রাণী আছে তারা এই লেয়ার এই জোনের মধ্যে থাকে। সো এইখানে দিস ইজ দ্য জোন অফ ইনফ্লুয়েন্স আপন দ্য জিওমরফিক প্রসেস। এবং তার মানে এই জোনের মধ্যে জিওমরফিক প্রসেস গুলো হয়। জিওমরফিক প্রসেস কি আমরা একটু পরে দেখবো, আজকেই হয়তো। আর এইখানে দেখো, বায়োস্ফিয়ার হচ্ছে সেই লেয়ার যেখানে স্মল প্ল্যাঙ্কটন টু ম্যান ইজ ইনক্লুডেড, অর্থাৎ মানুষ থেকে ছোট ছোট যে প্ল্যাঙ্কটন এই সব এই লেয়ারের মধ্যে থাকে, এই জন্য একে বলা হয় বায়োস্ফিয়ার। জিওমরফিক এজেন্টস অ্যান্ড প্রসেসেস, এখানে আমরা দুইটা টার্ম দেখবো, জিওমরফিক এজেন্টস এবং জিওমরফিক প্রসেস। প্রথমে আমরা দেখি জিওমরফিক এজেন্ট কি। Geomorphic agent is any natural medium, number one, which is capable of securing, number two, and transporting, number three, earth material. অর্থাৎ জিওমরফিক এজেন্ট হচ্ছে একটা ন্যাচারাল মিডিয়াম, as I said, number one, যার capability আছে to secure earth material and to transport earth material. অর্থাৎ এটা এমন একটা কিছু, একটা অবশ্যই সেটা ন্যাচারাল, যা পৃথিবীর যে সারফেসের যে মেটেরিয়াল তাকে সিকিউর করতে পারে, অর্থাৎ ক্যাপচার করতে পারে, ধারণ করতে পারে বা বহন করতে পারে, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। এই তিনটা কন্ডিশন যখন স্যাটিসফাই করে তখন আমরা তাকে বলি জিওমরফিক এজেন্ট। আর জিওমরফিক প্রসেস কি? জিওমরফিক প্রসেস হচ্ছে those physical and chemical processes. So you see the difference between geomorphic agent এবং geomorphic process is this is a medium আর এটা হচ্ছে একটা process. So geomorphic process কি? The process which effect a modification of the earth's surficial form, অর্থাৎ পৃথিবীর উপরের যে সারফেস সেইটাকে যেটা ইম্প্যাক্ট করে, মডিফাই করে, সেটাই হচ্ছে জিওমরফিক প্রসেস। এখন তোমরা বলো তো কি কি ফিজিক্যাল বা কেমিক্যাল প্রসেস আছে যা পৃথিবীর উপরে সারফেসকে চেঞ্জ করে? ক্যান ইউ নেম এনি ফিজিক্যাল প্রসেস? কি আছে বলো তো যা পৃথিবীর সারফেসকে চেঞ্জ করে? ফিজিক্যাল প্রসেস, ফরগেট অ্যাবাউট কেমিক্যাল। হ্যাঁ, বলো প্লিজ। স্যার earthquake, রাইট, দিস আর দ্য এক্সাম্পলস অফ ফিজিক্যাল প্রসেসেস। বা সিম্পলি উইন্ড, রাইট? উইন্ড মে চেঞ্জ পৃথিবীর সারফেসের উপরে। আর হোয়াট আর দ্য কেমিক্যাল প্রসেসেস যেগুলো পৃথিবীর সারফেসে চেঞ্জ করে? কেমিক্যাল প্রসেস কি কি আছে যেগুলো পৃথিবীর সারফেসের উপরে মডিফাই করে বা সারফেসকে চেঞ্জ করতে পারে? ফর এক্সাম্পল, অ্যাসিড রেইন, রাইট? Acid rain is one of the biggest examples, and you know from your basic knowledge of chemistry how acid is formed when rain comes, right? The oxides of carbon, oxides of sulfur, and oxides of nitrogen mixing with water make those respective acids. এবং তোমরা জানো, তোমরা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসও করোশন বা এগুলো টপিক পড়ছো, এবং তোমরা সেখান থেকে জানো যে আহ, কি করে এগুলো পৃথিবীর সারফেসের উপরে চেঞ্জ ঘটায়। এবং তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাসিড কিন্তু করসিভ, অর্থাৎ যে কোনো কিছুতে অ্যাসিড লাগলে সেটা ক্ষয়ে যায়। এবং এই অ্যাসিড রেইন বা এইসবের কারণে পৃথিবীর অনেক ইম্পর্টেন্ট বা ওয়ার্ল্ড হেরিটেজ যেসব স্ট্রাকচার আছে সেগুলো, বা আমাদের নর্মাল যেসব স্ট্রাকচার আছে এগুলোর উপরেও কিন্তু ক্ষয় হয়। অর্থাৎ আমরা বিল্ডিং মেটেরিয়াল দেই, ফিনিশিং দেই, কালার দেই বা স্টোন দেই, এগুলো কিন্তু এই অ্যাসিড রেনের কারণে ক্ষয়ে যায়। অর্থাৎ যেরকম আমরা এক্সপেক্ট করি যে শুরুতে যেরকম ছিল সেরকম সবসময় থাকে না। So that is also another proof that that chemical processes are important and have capability to modify the surface of the earth. And we as civil engineer also should remember that these chemical processes not only modify the earth's surface but can impact our structures as well.
অন দ্য আদার হ্যান্ড জিওমরফিক এজেন্ট, যেটা আমরা আগেই বলেছি যে জিওমরফিক এজেন্টের তিনটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে তখনই সেই এজেন্টটা জিওমরফিক এজেন্ট। সো as geomorphic agent there are some examples set after this definition. For example, running water including both concentrated and unconcentrated runoff. Running water, what is that? After rain falls, just as rain is falling now, it starts running on the surface. I mean, the water, after coming to the earth's surface as rain, it starts running. That is called running water. So, and that is called runoff. This is the term runoff. এটা আমরা detail আরো পরে দেখবো, but this is what runoff means. So, concentrated and unconcentrated runoff, which is a result of rainfall, and it runs on the surface of the earth. So this is what runs on the surface. এখানে দেখো এরপরে রানিং ওয়াটার ইনক্লুডিং বোথ কনসেন্ট্রেটেড এন্ড আনকনসেন্ট্রেটেড রান অফ। রানিং ওয়াটার কি তোমরা জানো? হোয়াট ইজ রানিং ওয়াটার এন্ড হোয়াট ইজ রান অফ? স্যার ওই যে বৃষ্টির পরে যে পানিটা যায় ওইটা। হ্যাঁ, দেন হোয়াট ইজ গ্রাউন্ড ওয়াটার? স্যার রিভার তারপরে লেক ওইগুলাতে যে নো, পানি থাকে। নো, that is not groundwater, that is surface water. Anyone having any idea about groundwater? Or স্যার মাটির নিচে যে পানি থাকে। ভূগর্ভস্থ পানি। এটা কিভাবে থাকে বলো তো? স্যার টিউবওয়েল দিয়ে উত্তোলন করা লাগে, পৃথিবীর ক্রাস্টের মধ্যে থাকে স্যার। ওকে, অ্যাকচুয়ালি গুড। হ্যাভ ইউ সিন, তোমরা কেউ দেখেছো গ্রাউন্ড ওয়াটার? না স্যার, তেমন দেখিনি। আমরা এই যে বুয়েটে বুয়েটের কল দিয়ে যে পানি আসে এটা কি, কোথা থেকে আসে এটা তোমরা মনে জানো? হয় গ্রাউন্ড ওয়াটার স্যার। Right, you have all seen groundwater because in Dhaka city, for long we have been using around 85% of groundwater. Now it is reduced. Now it is around 70% use of groundwater, but still in Buet campus we are supplying groundwater. So basically groundwater হচ্ছে মাটির নিচে, মাটির পার্টিকেলের মধ্যেই পানি থাকে, সেই পানিটাকে আমরা গ্রাউন্ড ওয়াটার বলি। সো আমরা যদি পৃথিবীর ক্রস সেকশন আঁকি সারফেস থেকে নিচের দিকে, তাহলে ডেফিনেটলি পৃথিবীর নিচে, সারফেসের নিচে মাটি আছে, এবং এরকম মনে করার কোনো কারণ নাই যে মাটির মাঝখানে পানির একটা কমপ্লিট লেয়ার আছে যেখানে মাটি নাই। নো, ইট ইজ নট দ্যাট। পৃথিবীর সারফেসের নিচে মাটির লেয়ার কন্টিনিউ করে গেছে। কোন কোন মাটির লেয়ারে মাটির সঙ্গে পানিও থাকে। পানিটা এভাবে থাকে, মনে করো তোমরা এই যে আমরা ইট ভেঙে রাখি, এরকম মনে করো ইটের পার্টিকেল গুলো কিরকম থাকে, ছোট ছোট টুকরা। এখন এই ইটের পার্টিকেল যদি পৃথিবীর মাঝখানে থাকতো একটা লেয়ারে, তাহলে যেরকম হতো, এর মধ্যে পানি থাকলে কি হতো, পানিটা কিছুটা ওই পার্টিকেল সোক করে থাকতো,
আর বাকিটুকুন থাকতো কোথায়? এই পার্টিকেলের মাঝখানে মাঝখানে, এরকম না? এই সয়েল পার্টিকেলও এই ইটের টুকরার মতোই, খালি ডিফারেন্স হচ্ছে এই সয়েল পার্টিকেল গুলো সাইজে একটু ছোট। সো আমরা খালি চোখ ইটের পার্টিকেল যেরকম দেখতে পাই যে মাঝখানে ফাঁকা জায়গা আছে, মাটির পার্টিকেল হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না, বাট অ্যাকচুয়ালি ইট ইজ লাইক দ্যাট, এক্স্যাক্টলি লাইক দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ হাউ ওয়াটার এক্সিস্টস below the ground surface in the same way, and that is the water we call groundwater. এবং groundwater বাংলাদেশের কয়েক লক্ষ টিউবওয়েল দিয়ে গ্রাউন্ড ওয়াটার তোলা হয়, এবং নদী খাল বিল এগুলো হচ্ছে সারফেস ওয়াটার, আর মাটির নিচে যে লেয়ারটা বললাম, যে লেয়ারের মধ্যে পানি থাকে, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। So you should be very familiar with groundwater, because in Bangladesh, if you practice civil engineering, groundwater is one of the major sources of water, and in many cases, groundwater is problem when we go for construction and all those. So you have to know what groundwater is. এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা যেরকম প্রথমেই বললাম যে রানিং ওয়াটার ইনক্লুডিং কনসেন্ট্রেটেড আনকনসেন্ট্রেটেড রান অফ, অর্থাৎ বৃষ্টির পরে সারফেসের উপরে পানি পড়লে that the water flows from one direction to another, এটাকে আমরা রান অফ বলি। এটাকে আমরা খালি চোখে দেখতে পাই বলে এটাকে আমরা জিওমরফিক এজেন্ট হিসেবে বুঝি, কিন্তু গ্রাউন্ড ওয়াটারও কিন্তু একইভাবে ফ্লো করে, এবং গ্রাউন্ড ওয়াটারও কিন্তু পানির বেসিক নর্ম ফলো করে। পানি কি করে? উপর থেকে নিচের দিকে যায়। গ্রাউন্ড ওয়াটারও মাটির যেখানে গ্রাউন্ড ওয়াটারের লেভেল উপরে আছে, সেখান থেকে গ্রাউন্ড ওয়াটার নিচের দিকে যায়। সুতরাং আমরা দেখতে পাই আর না পাই, গ্রাউন্ড ওয়াটার ইজ অলসো আ জিওমরফিক এজেন্ট। এটা তোমাদেরকে এভাবে করেই বুঝতে হবে। গ্লেশিয়ার সাধারণত শীত প্রধান দেশে থাকে, বরফের আস্তর, বরফের লেয়ার which covers the surface of the earth, এবং glacier is a big resource to understand human civilization, কারণ এই গ্লেশিয়ার অনেক সময় কয়েকশো কয়েক হাজার বছরের পুরানো গ্লেশিয়ার আছে, যারা ভূ তত্ত্ববিদ, তারা এই গ্লেশিয়ারের লেয়ার একদম অ্যাজ ইট ইজ মাটির আর্থ সারফেস থেকে তুলে নিয়ে আসে, এবং এগুলো অ্যানালাইসিস করে তারা পৃথিবীর যে মানব সভ্যতা বা পৃথিবীর যে ইতিহাস, এগুলো জানার চেষ্টা করে। সো গ্লেশিয়ার ইজ এ হিউজ রিসোর্স। উইন্ড ইজ অ্যানাদার জিওমরফিক এজেন্ট। অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যে উইন্ড যখন হালকা ভাবে বয়ে যায় তখন আমরা হয়তো উইন্ডের ইম্প্যাক্টটা বুঝি না, কিন্তু যখন উইন্ড ট্রেমেন্ডাসলি স্ট্রং ব্লো করে তখন আমরা বুঝতে পারি দ্যাট উইন্ড ক্যান বি আ সিগনিফিক্যান্ট জিওমরফিক এজেন্ট। সো আমরা বুঝতে পারি আর নাই পারি, উইন্ড ইজ আ জিওমরফিক এজেন্ট। এবং তোমরা দেখবে যে মরুভূমিতে বৃষ্টি হয় না, বাতাস আছে, বাট মরুভূমির সারফেস কিন্তু ফ্ল্যাট না, মরুভূমির সারফেস কিন্তু আন্ডুলেটেড, কোথাও উঁচু কোথাও নিচু। সো তুমি যদি একটা লম্বা কোনো একটা জায়গা কাটো এবং ক্রস সেকশন দেখো, তাহলে তুমি দেখবে যে সাইন কার্ভের মতো, একটা উঁচু একটা নিচু, একটা উঁচু একটা নিচু, এরকম করে যাচ্ছে। কেন? কারণ উইন্ড ইজ ওয়ার্কিং। হাউ? যেই জায়গাটা উঁচু, উইন্ড সেখানে অবস্ট্রাক্টেড হয় এবং সেখান থেকে মেটেরিয়াল নিয়ে যায়, এবং মেটেরিয়াল নিয়ে সেখানে জমা করে যেটা রিলেটিভলি নিচু। ফলে যেই জায়গাটা সাইন কার্ভের উঁচু জায়গা আছে, সেই জায়গা থেকে মেটেরিয়াল ধীরে ধীরে যেই জায়গাটা নিচু সেখানে যায়, এবং এইভাবে এই সাইন কার্ভটা অল্টারনেট করে, অর্থাৎ সারফেসের উপরে একখান থেকে অন্যখানে প্রপাগেট করে। সো দিস ইজ দ্য ডাইনামিক প্রসেস, and this is one example how wind is considered as a geomorphic agent. And movement within the bodies of the standing water, including waves. Wave, সমুদ্রে ওয়েভ আছে, নদীতেও ওয়েভ আছে, কোস্টাল এরিয়াতে নদীতে ওয়েভ আছে। সো তোমরা সমুদ্রের পাড়ে বিচে দাঁড়ালে তোমরা নিশ্চয়ই যদি খালি পায়ে দাঁড়িয়ে থাকো, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সমুদ্রের ঢেউ যখন আসে তীরে এসে ভেঙে যায়। হ্যাভ ইউ সিন ইট? সমুদ্রের তীরে এসে যে ঢেউ ভেঙে যায় যেটা, এবং ইট ফর্মস ফোম, তাই না? তোমরা কি দেখেছো সেটা কখনো? ইয়েস স্যার। এন্ড এরপরে কি ফিলিং হয় বলো তো? ওখানে যদি তুমি, ইফ ইউ কন্টিনিউ স্ট্যান্ডিং দেয়ার, ঢেউটা তো প্রথমে ভাঙলো, একটা ফোম হলো, তারপরে কি ফিলিং হয় বলতে পারবা? স্যার বালি বালি লাগে। না, পায়ের নিচে তোমরা কি লক্ষ্য করেছো? পায়ের নিচে থেকে মনে হয় কি যে বালি সরে যাচ্ছে, এরকম মনে হয়? জি স্যার। রাইট। So you see why this happens.
বিকজ ওয়েভ হচ্ছে একটা সাইন অফ এনার্জি। ওয়েভ যখন ফর্ম করে তার মানে এনার্জি অ্যাকিউমুলেট করছে, এবং এই অ্যাকিউমুলেটেড এনার্জিটা ওয়েভের হাইট হিসাবে আমরা দেখতে পাই। যেই মুহূর্তে ওয়েভটা ব্রেক করে এই এনার্জিটা ফোমে কনভার্টেড হয়। তো তোমরা জানো যে ল অফ কনজারভেশন অফ এনার্জি, রাইট? এনার্জি এক ফর্ম থেকে অন্য ফর্মে যায়, এনার্জি কিন্তু হারিয়ে যায় না। তো এইটাই যে ফোম ফর্ম করলো, এটার মধ্যে তো এনার্জি আছে। তো এইটা তো তীরে আসলো, তো তীরে এসে এটা যখন পানিটা আবার পিছন দিকে যায় তখন তার মধ্যে এনার্জি আছে। সেই এনার্জিটা সে কি করে, ওই যে বালি আছে তীরে, সেখান থেকে বালিটাকে টেনে নিয়ে যায়। তো দিজ আর জাস্ট ট্রান্সফরমেশন অফ এনার্জি from one form to another, and it comes to the shore in the form of wave. So what is left here as civil engineer to understand? When there is wave, there is energy, and this energy has potential to pull things from the shore. So when we have our structures, we must remember this energy balance, energy equation, and the impact of energy acting on the shore and structures. Then current, নদীতে কারেন্ট থাকে, স্পেশালি এরকম এখন তো শীতকাল, বর্ষার সময় বাংলাদেশে নদীতে প্রচন্ড ফ্লো থাকে এবং আমরা নদীমাতৃক দেশ। সো দ্যাট রিভার কারেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই কারেন্টের মধ্যে এনার্জি থাকে। যদি এই খরস্রোতা নদীর মধ্যে আমরা একটা কাঠি বা লম্বা একটা লাঠি দেই, তাহলে দেখবে যে ওই লাঠিটার চারপাশে ভর্টেক্স ফর্ম করে, পানি রেখার মতো ফর্ম করে। তার কারণ হচ্ছে এই ভর্টেক্স ফর্মেশন হচ্ছে ডিউ টু দ্য এনার্জি উইদিন দ্য কারেন্ট। এবং নদীর পানিতে কিন্তু কারেন্ট আছে, নদীর পানিতে কারেন্ট আছে বলেই নদীর মধ্যে যে মেটেরিয়াল, নদীর পাড়ে বা তীরে যে মেটেরিয়াল, এই কারেন্টের কারণে, স্রোতের কারণে, অর এই এনার্জির কারণে একখান থেকে অন্যখানে যায়। এবং এটাকে আমরা কখনো বলি যে নদীর পাড় ভাঙছে। এবং এই নদীর পাড় ভাঙা ডিউ টু দিস কারেন্ট হ্যাজ হিউজ ইম্প্যাক্ট অন আস অ্যান্ড আওয়ার ইকোনমি, যেটা আমি তোমাদের আগে বলেছিলাম। সো দ্যাট ভেরি ইভেন্ট ইজ আ জিওমরফিক এজেন্ট। অ্যান্ড টাইডস, টাইডস কি? একটা হলো ফ্লাড টাইড, একটা হলো ওয়েব টাইড, জোয়ার আর ভাটা। সমুদ্র তীরবর্তী অঞ্চলে জোয়ার ভাটা হয়, তোমরা কি এটা জানো? সমুদ্রে যে জোয়ার ভাটা হয়, তোমরা কি দেখেছো জি সমুদ্রের স্যার। তীরে যে জোয়ারের সময় কি হয় বলো তো? আমরা তীরে কি দেখতে পাই, কিভাবে বুঝি আমরা যে জোয়ার হচ্ছে? স্যার পানি এসে পড়ে তীরের স্যার, দিকে। পানি পানির আরো, উচ্চতা বেড়ে যায় স্যার। পানির উচ্চতা বেড়ে যায় এবং পানি আরো তীরের দিকে, ভিতরের দিকে আসতে থাকে, ল্যান্ডের দিকে, রাইট? ইয়েস আর জি স্যার। স্যার। আর ভাটার সময়, ভাটাটা কেমনে বুঝি? স্যার উচ্চতা কমে যায় আর স্যার পানি নিচের দিকে নামতে থাকে, মানে টেনে নিয়ে যায় স্যার। টেনে নিয়ে যায়, পানি সারফেস থেকে আমাদের তীরের থেকে আরো দূরে সরে যায়, তাই না? সো এভাবে আমরা জোয়ার ভাটা বুঝি। এই জোয়ার ভাটা কিন্তু একটা সাইক্লিক প্রসেস, অর্থাৎ এটা চলতেই থাকে সমুদ্রের তীরে। এবং এই জোয়ার ভাটা কিন্তু আমরা মনে করি সমুদ্রে হচ্ছে অ্যাকচুয়ালি নদীর যে মোহনা, অর্থাৎ যেখানে নদী সাগরের সঙ্গে মেশে, এই জোয়ার ভাটার এফেক্ট কিন্তু নদীর মধ্যেও থাকে। অর্থাৎ যেসব নদী সমুদ্রে মেশে সেই সব নদীতে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, অর্থাৎ এস্টুয়ারাইন অঞ্চলে এই জোয়ার ভাটা ক্রমশ চলে। এবং এই জোয়ার ভাটা ইউজ করেই নদীতে নেভিগেশন হয়, বড় বড় জাহাজ ভেতরে আসে বা বের হয়ে যায়। জোয়ারের সময় ভেতরে আসে, ভাটার সময় সাধারণত বের হয়ে যায়। So these are the examples of geomorphic agents as we have seen. Is gravity a geomorphic agent? হ্যাঁ বলো, কিছু বলবে? Is gravity a geomorphic agent?
most of the geomorphic agents originate within the Earth's atmosphere. অর্থাৎ আমরা অ্যাটমসফিয়ার অলরেডি দেখেছি, সো জিওমরফিক এজেন্ট গুলো আর্থ অ্যাটমসফিয়ার লেয়ারের মধ্যে অরিজিনেট করে and are also directed by the force of gravity. What is gravity? What is gravity? বলো তো, গ্র্যাভিটি কি? আমরা গ্র্যাভিটির উপস্থিতি আমরা কিভাবে বুঝি? গ্র্যাভিটি হলো মাধ্যাকর্ষণ জনিত বল, যার টানে পৃথিবীর উপরে যা কিছু আছে সবকিছু পৃথিবীর সেন্টারের দিকে আকৃষ্ট হয়। অর্থাৎ আমাদের উপরে আমরা মেকানিক্সে যখন অঙ্ক করি, একটা জিনিসের মাস হচ্ছে এম, তোমরা এম জি দিয়ে এটাকে নিচের দিকে আরো দাও না? কেন দাও বলো তো? এটাকে এম জি দিয়ে নিচের দিকে আরো কেন দাও? এই জিটা কি? It's acceleration due to gravity. অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো আমরা এম, শুধু এম থাকলে কি আমরা এই অ্যারোটা দেই, এই ডাউনওয়ার্ড অ্যারোটা দেই যখন শুধু এম থাকে? মাস, No, sir. এম তো মাস, সো ডাজ মাস হ্যাভ দিস অ্যারো উইথ ইট? No, sir. Then where the arrow comes from? It's a force of attraction, sir. Right, this gravitational acceleration, right? So that G is the action of gravity which brings the arrow in it, because this G or gravity is a vector, right? এবং এই ভেক্টরটা কাজ করে towards the center of the earth, এবং এই ভেক্টরটাকে আমরা মাসের সঙ্গে গুণ করি বলেই এম জি কে আমরা ডাউনওয়ার্ড অ্যারো দেই। সো এখানে দেখো কি বলা আছে, গ্র্যাভিটি ইজ নট আ জিওমরফিক এজেন্ট বিকজ ইট ক্যানট সিকিউর অর ক্যারি অ্যাওয়ে মেটেরিয়াল। এখানে তিনটা ক্রাইটেরিয়া আমরা দেখেছিলাম, তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে গ্র্যাভিটির কিন্তু কোনো শক্তি নাই টু ক্যাপচার মেটেরিয়াল অ্যান্ড টু ট্রান্সপোর্ট দ্য মেটেরিয়াল, বিকজ দিস ইজ অনলি আ ফোর্স, সো ইট ইজ বেটার থট অফ অ্যাজ এ ডিরেকশনাল ফোর্স। ওকে, whereas পানি, বাতাস, এগুলো কিন্তু মেটেরিয়ালকে একখান থেকে অন্যখানে টেনে নিয়ে যেতে পারে, যেটা আমরা একটু আগেই দেখেছি। সো when we see the definition of geomorphic agent and we ask if gravity is a geomorphic agent, the answer is no, it is not a geomorphic agent, it is a directional force. Now the outline of geomorphic processes. Geomorphic processes are primarily classified into three categories. এখানে আমরা যে ক্লাসিফিকেশন দেখবো জিওমরফিক প্রসেসের, প্রসেস আমরা আগেই ডেফিনেশন দেখেছি উপরে, সেই ক্লাসিফিকেশন, যখনই আমরা কোনো ক্লাসিফিকেশন দেখবো সেই ক্লাসিফিকেশনের একটা বেসিস আছে, এখানে সেই বেসিসটা হচ্ছে অরিজিন। সো দিজ আর, এখানে তিনটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে এপিজেন অর এক্সোজেনেটিক, একটা হচ্ছে হাইপোজেন অর এন্ডোজেনেটিক, এবং আরেকটা হচ্ছে এক্সট্রাটেরিস্ট্রিয়াল। নামগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, বাট ইউ সি ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট ইফ আই এক্সপ্লেইন ইউ। একটা হচ্ছে এক্সোজেনেটিক, এক্সো মিনস এক্সটার্নাল আর এন্ডো মিনস ইন্টারনাল। সো হোয়াট ডাজ ইট মিন? দেখো, দ্য জিওমরফিক প্রসেসেস which originate outside is exo, আউটসাইড দ্য আর্থ ক্রাস্ট। একটু আগে আমরা দেখেছি আর্থ ক্রাস্ট কি, এর বাইরে যেটা অরিজিনেট করে, উৎপত্তি যেটা এর বাইরে, সেটা হচ্ছে এক্সো, আর যেটা উইদিন দ্য আর্থ ক্রাস্ট যেটা অরিজিনেট করে সেটা হলো এন্ডো। দেন হোয়াট ইজ দ্য থার্ড ওয়ান? এক্সট্রাটেরিস্ট্রিয়াল। দ্য topographic effect of the impact of meteorites, which is the fall of rock or metal that has reached the earth's surface from outer space. What is it? তোমরা জানো যে আমরা একটা বিশাল ইউনিভার্সের মধ্যে আছি, এবং পৃথিবী বা সূর্য বা চাঁদ এই সবগুলা মিলে একটা ছোট্ট ইউনিট ফর্ম করে। এই ইউনিট কিন্তু মহাশূন্যে ভাসছে। এখন এই মহাশূন্যে আমরা আমাদের দৃষ্টি, জ্ঞান বা আমাদের নলেজের সীমাবদ্ধতার কারণে আমরা অনেক কিছুই জানি না যা এই মহাশূন্যে আছে। তো পৃথিবী, সূর্য এবং চাঁদ এই মহাশূন্যের অন্যান্য গ্রহের সঙ্গেই আছে। কখনো এই মহাশূন্যে কোনো কোনো মেটেরিয়াল ভেসে
আসে বা আসতে পারে, যেটা পৃথিবীতে এসেছে বিভিন্ন সময়। এই জন্য এটাকে বলা হচ্ছে পিস অফ রক অর মেটাল। এটা কি আসলে রক না মেটাল, দ্যাট উই ডোন্ট নো, ওয়্যার ইট কামস ফ্রম উই ডোন্ট নো। ইট কামস উইদিন দ্য জোন অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। অর্থাৎ দেখো, যতক্ষণ এই মেটেরিয়াল গুলো, এই পাথর বা মেটাল গুলো পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত যে বল, যে জি, যেটা আমরা এম কে গুণ করি, এই জি এর যে ডোমেইন, অর্থাৎ জি এর যে ক্ষমতা যতটুকুন পর্যন্ত, ততটুকুনের মধ্যে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ফ্রিলি ভেসে বেড়াচ্ছে, বেড়াতেই থাকে। কিন্তু কখনো বা কোনো কারণে, কোনো অবস্থায় এই মেটেরিয়ালটা যদি পৃথিবীর জি যে পর্যন্ত কাজ করে সেই বলয়ের মধ্যে চলে আসে, তাহলে this mass of rock or metal represented by M is acted upon by that G, and this mg has a downward direction, and this downward direction means a force of attraction towards the center of the earth. That's why this material starts traveling towards the center of the earth. That means this material is attracted to the center of the earth, which means this free flowing or floating material in the universe starts its journey towards the center of the earth. That means its destination is the surface of the earth. So it hits the surface of the earth. Okay? এখন তোমরা ডায়নামিক্স অঙ্ক করেছো, একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে একটা হাইট এইচ থেকে, এটার ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 থাকে তাহলে এটা একসময় পৃথিবীতে পৌঁছাবে, অফকোর্স এটার অ্যাক্সেলারেশন হচ্ছে জি। আর যদি ইনিশিয়াল ভেলোসিটি থাকে তাহলে আরেকটু তাড়াতাড়ি পৌঁছাবে। সো সেখান থেকে আমরা বুঝতে পারি যে এটা যেহেতু জি ইজ দিস ইজ অ্যাক্টেড আপন বাই দ্য অ্যাক্সেলারেশন জি, এবং জি হ্যাজ কোয়াইট এ সিগনিফিকেন্ট ডিস্টেন্স অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য আর্থ হুইচ ইট ওয়ার্কস আপন। তার মানে এটা পৃথিবীর উপরে অনেক উঁচু একটা ডিস্টেন্স থেকে পৃথিবীর দিকে আসা শুরু করে যে পর্যন্ত জি কাজ করে। সুতরাং এটার যদি ইনিশিয়াল ভেলোসিটি ইউ যদি 0 হয়, তারপরও while traveling this long distance or long height from the initial point to the surface of the earth, যে h or s যে সে ট্রাভেল করে, এই ট্রাভেল করার ফলে and being acted upon by g which is acceleration, তোমরা জানো বেসিক ফিজিক্স, বেসিক সায়েন্স, এটা অনেক ভেলোসিটি বেড়ে যায়। এবং এই রক মাসের যদি সে কয়েক টন ওজনও থাকে, কয়েক টন ওজন অবশ্যই পৃথিবীর তুলনায় এমন বেশি কিছু না, তারপরও because of the velocity it generates, the v it generates before hitting the surface of the earth is quite heavy. So even কয়েক টন মেটেরিয়াল এই হিউজ ভেলোসিটি গ্যাদার করার কারণে হিউজ momentum is mass into velocity গেইন করে, এবং সেই মোমেন্টাম এটা পৃথিবীকে হিট করে। সুতরাং এরকম ফ্রি ফ্লোয়িং মেটেরিয়াল যদি পৃথিবীকে হিট করে, ইভেন দো দ্যাট ইজ অ্যাপারেন্টলি নট সো হেভি, বাট দ্য মোমেন্টাম ইজ সিগনিফিক্যান্ট অ্যান্ড ইট হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন দ্য আর্থ। পৃথিবীতে এখানে গর্তের সৃষ্টি করে, যেটাকে বলা হয় ক্রেটার, CRATER। ইফ ইউ গুগল ক্রেটার, you will see a number of evidences of such meteorites hitting the surface of the earth, and that's what we've uh, uh, classify to be the extraterrestrial geomorphic processes. I hope you understood what I wanted to explain. Then geomorphic processes, এগুলোকে আমরা দেখো ক্লাসিফাই করেছি একটু আগে যেটা বললাম, এপিজেন or exogenetic, then hypogen or endogenetic, এবং extraterrestrial processes. So এখানে আমরা নামগুলো দেখি। এপিজেন or exogenetic processes এর মধ্যে হচ্ছে গ্রেডেশন মানে হচ্ছে দ্য প্রসেস অফ গ্রেডিং। আমাদের পরীক্ষার পরে আমাদের গ্রেডিং সিস্টেম আছে, এবং গ্রেডিং যখন করি তখন কিছু গ্রেড ইমপ্রুভ হয়, কিছু গ্রেড নিচের দিকে নামে। এখানে গ্রেডেশন হচ্ছে পৃথিবীর সারফেস, যখন এটা ক্ষয়ে যায় তখন আমরা বলি গ্রেড নিচে নামে, ডিগ্রেডেশন, এবং যখন এটা উপরে ওঠে তখন আমরা বলি অ্যাগ্রেডেশন বা গ্রেড উপরে ওঠা। দেখো, degradation can happen by a number of ways like weathering, mass wasting and erosion. Aggradation can happen by a number of ways like running water, groundwater, waves, current, tides, wind and glacier. You see, the reasons causing aggradation are the same as the reasons causing degradation.
that only thing left here is tsunami. Tsunami is responsible to degrade the surface of the earth. আমি জানি না তোমরা জানো কিনা, সুনামি পৃথিবীতে বিভিন্ন জায়গায় হয়। It's a Japanese word. The way it came is জাপানে প্রচুর আর্থকোয়েক হয়, বাংলাদেশেও কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, তোমরা টের পেয়েছো what it causes and how severe it is. So when the surface of the earth is shaken, that is what we call earthquake. আর tsunami হচ্ছে জলোচ্ছ্বাস, which is an after effect of earthquake. জিনিসটা এরকম, আমরা এটা একটা অ্যানালজি আমরা দাঁড় করাতে পারি যে এটা সমুদ্রে হয় সুনামিটা। সমুদ্রের পানি ধরো স্থির অবস্থায় আছে, আর্থকোয়েক নেই, স্থির অবস্থায় আছে। সমুদ্রের এই অবস্থাটাকে আমরা কম্পেয়ার করতে পারি যে একটা ধরো বড় একটা গোল কন্টেইনারে পানি রাখা আছে, একদম কানায় কানায় ভরা, এবং কন্টেইনারটা স্থির অবস্থায় আছে, পানি একদম সারফেস বরাবর আছে, একটু নাড়া দিলে পানি পড়ে যাবে, এরকম একটা অবস্থা আছে। এখন ঠিক এই অবস্থায় তুমি কন্টেইনারটাকে একটা ইম্প্যাক্ট দিলা, হঠাৎ করে ধাক্কা দিলা জোরে, কি হবে কন্টেইনারে বলো তো? স্যার পানি পড়ে যাবে স্যার। পানি শুধু পড়ে যাবে না, তুমি যখন ইম্প্যাক্ট দিবা, হঠাৎ আচমকা আর্থকোয়েকের মতো জোরে ধাক্কা দিবা, তখন কি হবে, পানি একটা সার্টেন হাইট নেবে, কারণ এখানেও এনার্জি। একটা স্থির অবস্থায় কন্টেনারে পানি আছে, তুমি এখানে জোরে একটা ধাক্কা দিলা, তার মানে তুমি কি করলা, তুমি এনার্জি দিলে এটার মধ্যে, রাইট? একটু আগে আমি তোমাদেরকে বলেছি এনার্জি তোমার হাত থেকে বা যেখান থেকে তুমি দিবা সেখান থেকে এই কন্টেনারে আসবে, এবং আসার পরে এই এনার্জিটা যে অ্যাডিশন হলো, এটা কি হবে, পানিতে একটা এক্সট্রা হাইট তৈরি হবে এই এনার্জিটার কারণে, এবং পানি ছিটকে অনেক উপরে উঠে পানি ছিটকে পড়বে। এক্স্যাক্টলি এটাই সমুদ্রে হয়, যখন আর্থকোয়েক হয় তখন এনার্জি পায়, বিকজ আর্থ ইজ শেকিং এন্ড ইউ ক্যান ইমাজিন হাউ মাচ এনার্জি ইট রিকোয়ার্স টু শেক দ্য হোল আর্থ সারফেস। সো হিউজ এনার্জি এখানে শেক করে, এবং পানি সেই এনার্জিটা নিয়ে 10-15 মিটার পর্যন্ত উঠে যায় বা উঠতে পারে। এবং তোমরা ইউ ক্যান ফাইন্ড লট অফ ভিডিওস অফ সুনামি দ্যাট অকার্ড ইন দ্য পাস্ট অন দ্য আর্থ সারফেস রাইট আফটার দ্য আর্থকোয়েক। এবং সুনামি এত কম সময় ঘটে, ঠিক যেরকম সময় আর্থকোয়েক ঘটে। কিন্তু একটা জিনিস, যে সুনামি আর আর্থকোয়েকের মধ্যে দেয়ার ইজ এ স্মল টাইম ডিফারেন্স। সো স্টিল পৃথিবীতে আর্থকোয়েক ফোরকাস্ট করা খুব কঠিন, অনেক আগে, কিন্তু সুনামি ফোরকাস্ট করা যায়, কারণ সুনামি আর্থকোয়েকের পরপরই হয়। সুতরাং দেয়ার আর systems developed where people can predict tsunami right after the earthquake, of course provided they have enough equipment and accessories to predict tsunami. So এই পর্যন্ত আমাদের আজকের লেকচার থাকুক। We will start from aggradation in our next class. Any question from you? Any question, queries, concerns? নো স্যার। স্যার তোমরা কি বুঝতে, আউটার হ্যাঁ বলো, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো? প্লিজ তোমরা সবাই তোমাদের নাম আর রোল নাম্বার লেখো, দ্যাট ইজ ইউর অ্যাটেন্ডেন্স। প্লিজ ডু ইট হারিডলি। I give you 1 minute. Please স্যার put your name and roll number in the chat box. That is your attendance. হ্যাঁ বলো প্লিজ। স্যার আউটার স্পেস থেকে যে রক বা মেটাল গুলো আসতেছে গ্র্যাভিটির ফোর্সের কারণে, তাই না? তাহলে গ্র্যাভিটিকে কেন এজেন্ট বলতেছি না? গ্র্যাভিটি হচ্ছে একটা ডিরেকশন দেয়, কিন্তু এটা বয়ে নিয়ে যায় না। গ্র্যাভিটির কারণে এটা সারফেসের দিকে যায়, কিন্তু গ্র্যাভিটি ইজ নট দ্য ক্যারিয়ার, এই জন্য আমরা একে এজেন্ট বলছি না। ঠিক আছে? জি স্যার। আর স্যার গ্রেডেশনে গ্রাউন্ড ওয়াটারের ভূমিকাটা কোথায়? গ্রাউন্ড ওয়াটারে, ও গ্রেডেশনে গ্রাউন্ড ওয়াটারের ভূমিকা হচ্ছে, গ্রাউন্ড ওয়াটারেও কিন্তু আমরা যেরকম সারফেস ওয়াটার দেখি নদীর পার ভাঙে, নদীর পার গড়ে, গ্রাউন্ড ওয়াটারে ঠিক একই কাজ করে, কোথাও ভাঙে কোথাও গড়ে, কিন্তু এটা মাটির নিচের লেয়ারে, তো সেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু সেম কাজ মাটির নিচেও হয়। সুতরাং এইভাবেই এটা গ্রেডেশনে হেল্প করে। ঠিক আছে? তোমরা সব অ্যাটেন্ডেন্স দিয়েছো?
ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাসটা শেষ করছি। আই হোপ তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো। তোমরা ভালো থেকো। আবার নেক্সট উইকে ইনশাল্লাহ এই ক্লাসে দেখা হবে। স্যার অনেকে এখনো প্রেজেন্ট দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আছি। আমার মনে হয় অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ। আমি বের হয়ে যাচ্ছি। ধন্যবাদ।